রাষ্ট্রপতির চেয়ে বেশি বেতন পেয়ে আমরা সঞ্চয় করতে পারি না। আমি তখন একটা প্রোগ্রাম বলেছিলাম যে রাষ্ট্রপতির চেয়ে বেশি বেতন পাওয়ার পরও মাসে 1 লাখ টাকাও সেভ করতে পারি না। ওই যে কাস্টমসের একজন ইন্সপেক্টর, ট্যাক্সের একজন ইন্সপেক্টর বা পুলিশের একজন এসআই, থানার ওসি তো পরের কথা, তারা কীভাবে 40-50টা বাড়ির মালিক থাকে? দুর্নীতি দমন কমিশনে বা পুলিশে কাজ করে আপনার হওয়ার কথা অপরাধ দমনকারী একজন দক্ষ কর্মকর্তা। যেমন তাই না, আমি যদি 40 বছর বা 30 বছর অধ্যাপনা করার পর আমি হওয়ার কথা একজন দক্ষ অধ্যাপক, তাই না, যে হিজ এক্সপেরিয়েন্সড, ওনার নলেজ আছে, উনি অল্প কথায় সুন্দর করে বোঝাতে পারেন, উনি টোটাল সাবজেক্টের উপর ওনার দখল আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু আমি যদি অজ্ঞ হয়ে যাই আস্তে আস্তে, বিশেষভাবে ভুলে যাই, আমি যত বয়স হবে আমি খারাপ টিচার হই, অলস হই এবং ওই যে পার্সিয়ালিটি করি, যেহেতু আমার মানে পজিশন উপরের দিকে যাচ্ছে, আমার হাতে ক্ষমতা বাড়ছে, এই স্বজনপ্রীতি ইত্যাদি না করে ওই কাউকে পাশ করানো, কাউকে ফেল করানো, গ্রেড বিক্রি করা, প্রশ্ন বিক্রি করা, খাতা বিক্রি করা, এগুলো না করা। এখন পুলিশে আমরা 50 বছর ধরে দেখে আসছি, এটা হয়তো ভারতীয় আমলেও ছিল, ইন্ডিয়া মানে পাকিস্তান আমলেও ছিল, যে বড় বড় পুলিশ কর্মকর্তা মানে বড় ধনী অফিসার। পুলিশ কর্মকর্তা তার ছেলে মেয়েদেরকে পুলিশ অফিসার বানাচ্ছেন, কারণ তারা আরও জানে যে এইভাবে তুমি অর্থবিত্তের মালিক হতে পারবা। কাস্টমস কর্মকর্তারা কীভাবে বেশি মানে বিত্তবান হয়। আমি একটা প্রোগ্রাম বলেছিলাম যে আমরা নর্থ সাউথের প্রায় অধ্যাপক সবাই, প্রফেসর র্যাঙ্কে যারা আছেন, এনাদের, আমি আমার একার কথা বলেছিলাম, এনাদের সবারই বেতন কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্টের বেতনের চেয়ে বেশি। সো রাষ্ট্রপতির চেয়ে বেশি বেতন পেয়ে আমরা সঞ্চয় করতে পারি না। আমি তখন একটা প্রোগ্রাম বলেছিলাম যে রাষ্ট্রপতির চেয়ে বেশি বেতন পাওয়ার পরও মাসে 1 লাখ টাকাও সেভ করতে পারি না। এটা কিন্তু আমি একা না, আমাদের প্রফেসর র্যাঙ্কে যারা আছেন তাদের সবারই বেতন বাংলাদেশের প্রেসিডেন্টের বেতনের চেয়ে বেশি, সেনাবাহিনীর প্রধানের বেতনের চেয়ে বেশি, ইভেন প্রধান বিচারপতির বেতনের চেয়ে বেশি। তো আমাদের সেভিংস কই? আমরা তো একটা মানে একটু আরাম করে আপনাকে আমি মানে একদিনের চেয়ে বেশি 2 দিন মাসে আমি আপ্যায়ন করতে পারবো না ভালো জায়গায়, তাই না? আপনাকে আমি কখনো বুফে মানে 11,000 টাকার ইফতার করাতে পারবো না। তাহলে ওই যে কাস্টমসের একজন ইন্সপেক্টর, ট্যাক্সের একজন ইন্সপেক্টর বা পুলিশের একজন এসআই, থানার ওসি তো পরের কথা, তারা কীভাবে 40-50টা বাড়ির মালিক থাকে, তাই না? এগুলো দুদকের, আমি মনে করি দুদক যদি শক্ত না হয়, আপনি বুঝতে পারছেন দুর্নীতি দমন মানে অ্যান্টাই করাপশন, এটা মানে এর চেয়ে আফসোস আর কিছু নেই। অ্যান্টাই করাপশন কমিশন যেখানে ইফেক্টিভ না, কার্যকর না, সেখানে তো করাপশন থাকবেই। আর করাপশন থাকলে আপনি যেখানে লাইট কম, অন্ধকার জায়গা, সেখানে করাপশন খেয়াল করুন। আপনি বলেন না যে ওই এলাকাটাতে লাইট নেই, তাই না, রাতে মানে ওইখানে চিন্তা হয়, তখন সেখানে চিন্তাকারীরা জড়ো হয়, ওদের জন্য এখানে একটা মানে সুবিধা বেশি। তাহলে আপনি যেখানে থাকলে আমি দুর্নীতি করতে পারবো। আর আমি জানি দুর্নীতি দমনকারী অফিসার এদিকে আসে না, তাই না, আসলেও তাকে আমি ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে পাঠিয়ে দিই। তখন আমার ওই স্টক মার্কেটে আমি যাবো, কারণ স্টক মার্কেটে নানা রকমের ভাল্বগুলো, নানা রকমের আপনার যে মনিটরিং, আমরা স্পটলাইট বলি, নানা রকমের স্পটলাইট, সেখানে টর্চ লাইট দিয়ে সবাই তাদেরকে দেখে, তাই না? এত চোখে মানে আপনার ফোকাসে আমি আসবো না। সেই জন্য আমি স্টক মার্কেটে মানুষকে আনতে হলে আপনাকে 2টা কাজ ইম্পর্টেন্টলি করতে হবে। এক হচ্ছে এনবিআরকে দক্ষ এবং সৎ এবং একটা এফেক্টিভ, একটা কার্যকর সংস্থা বানাতে হবে, ভালো ভালো অফিসার নিতে হবে, ভালো মানে টোটাল ওভারঅল করতে হবে। আর হচ্ছে দুদক। তো এই জন্য বলেছি অ্যান্টাই করাপশন যে কমিশন, সে করাপশন কমানোর জন্য মানে কোনো কার্যকর পদক্ষেপই নেয় নাই। আর আমরা যেমন অ্যান্টিবায়োটিক বলি, আমরা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক মানে কি, যে আপনি ওই ধরনের যে ব্যাকটেরিয়া তাদেরকে মারবেন। তো আপনি ব্যাকটেরিয়া যে অ্যান্টিবায়োটিক ওয়ার্ক করে না, ডাক্তাররা তো সেটা আপনি যতই খান, হ্যাঁ, ডাক্তাররা সাজেস্ট করা উচিত না, প্রেসক্রাইব করা উচিত না, কিন্তু যদি আপনি সেই অ্যান্টিবায়োটিক আপনাকে বারবার দেওয়া হয়, আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে যাবেন, আপনার ব্যাকটেরিয়া মারা যাবে না, 2-4 দিন একটু কমবে, আবার খেয়াল করুন আমাদের কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, স্পেশালি ব্যাকটেরিয়াগুলো যদি ভালো অ্যান্টিবায়োটিক না হয়। সো আমাদের অ্যান্টিবায়োটিক এটা ভালো কোয়ালিটির আমাদের ব্যবস্থা করতে হবে, করে সেটা রোগীকে, আমাদের দেশের যে জায়গায় দুর্নীতি হয় আমরা সবাই জানি সেটা, তাই না? একটা রিক্সাওয়ালা তো দুর্নীতি করার ক্ষমতা নাই, একটা বাইসাইকেলের যে হাওয়া দেয়, যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে হয়তো সামান্য একটু পেট্রোল কম দিতে পারে, কিন্তু এই দরিদ্র 18 কোটির মধ্যে 17 কোটি মানুষ এরা দুর্নীতির সাথে জড়িত না। এর মধ্যে তো মানে অর্ধেক তো নারী,
তারা কি দুর্নীতি করবে? আমি তো সহজে বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন নারী দুর্নীতিবাজ আপনি হয়তো এ পর্যন্ত চিনতে পারবেন। অপরাধ প্রবণতা বিশ্বব্যাপী, এটা আমাদের পুরুষদের কাজ। তার মধ্যে যারা বেশি ক্ষমতা, যার যত পাওয়ার বেশি, সে দুর্নীতি বেশি করবে। এটা অর্থনীতির তত্ত্ব, মনোবিজ্ঞানের, অপরাধ বিজ্ঞানের তত্ত্ব, যে পাওয়ার ব্রিডস করাপশন। ব্রিডিং গ্রাউন্ড, মানে এটার জন্ম হয়, এই যে মশা যেমনি ব্রিড করে। এখন পাওয়ার, ক্ষমতা, এটা করাপশনকে ব্রিড করে। আর অ্যাবসলিউট পাওয়ার মানে আনঅ্যাকাউন্টেবল, যেখানে ব্রেক নাই। একটা গাড়ি যদি শুধু অ্যাক্সিলারেশন থাকে আর যদি ব্রেক না দেন, এ তো মানে উড়ন্ত গতিতে যাবে, তো হয়তো অ্যাক্সিডেন্ট করবে মানে রাস্তাঘাটের কারণে। কিন্তু তো এই জন্য বলছি যে আপনি এই আনব্রিডলড পাওয়ার, যে লাগামহীন ক্ষমতা, এটা প্রমোটস আনব্রিডলড করাপশন। ব্রিডল, লাগামটা দরকার। ঘোড়া চলুক কিন্তু লাগামটা যাতে আপনার হাতে থাকে। তেমনি জনগণের হাতে, মানে জনগণের প্রতিনিধিদের হাতে, বিচার বিভাগের হাতে, ল এনফোর্সমেন্টের হাতে, পুলিশের হাতে। আমরা দেখতে চাই পুলিশের সে ক্ষমতা আছে। পুলিশের সামনে যাতে দুর্নীতিবাজ দাঁড়িয়ে কথা না বলতে পারে। একজন ম্যাজিস্ট্রেট পরিষ্কার বুঝিয়ে দেবে যে দেখো তুমি বড় মাস্তান না, বড় মাস্তান কিন্তু আমার পুলিশ অফিসার। কারণ সেই পুলিশ অফিসারটা গেলে রাষ্ট্রপতিকেও গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে। খেয়াল করুন আপনি, যে একটা সৎ থানা অফিসার, মানে একজন থানার ওসির একার পক্ষে কিন্তু সৎ হওয়া, এটা তার আত্মাহুতি দেওয়ার মতো। তার পরিবার বলবে তুমি র্যাডিক্যাল। এটা আমি সাজেস্ট করি না, এবং এভাবে ওয়ার্ক করে না। ইনস্টিটিউশন এজ হোল আমরা শিখতে পারি। আমরা এটিও, যে অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস বা নিউজিল্যান্ড, ওয়ান অফ দ্য লিস্ট করাপ্ট কান্ট্রিজ, তারা কীভাবে মানুষের থেকে ট্যাক্স নেয় এবং সেখানে মানুষ খুশি হয়ে ট্যাক্স দেয়। সেটাও আরেকটা দিক, যে আপনি ট্যাক্স দেওয়ার জন্য আপনাকে কেন দেবেন। যেমন আমার ক্লাসে স্টুডেন্টস কেন আসবে, আমি শুধু তাদের বেত্রাঘাত করলে বা তোমাকে জরিমানা করব তুমি পার্সেন্টেজের জন্য, সে আসবে না। তার মধ্যে ওই অনুভূতি তৈরি করতে হবে যে স্যারের ক্লাসে গেলে আমি গেইনার হই, তাই না? শেয়ার বাজারে গেলে আমি গেইনার হব। এখন শেয়ার বাজার, আপনি আরেকটা বড় প্রবণতা রিয়াজ, সেটা হচ্ছে শেয়ার বাজারের আমরা ধরেই নিচ্ছি যে ইন্ডেক্স বাড়াটা মানে শেয়ার বাজার ভালো হয়। নো, শেয়ার বাজারের ইন্ডেক্স, এটার শব্দটার নাম হচ্ছে ইন্ডেক্স, মানে এটা একটা দর্পণ। তাহলে বাজারের যে অবস্থা সেটাই ইন্ডেক্সে রিফ্লেক্টেড হওয়া উচিত। বাজারের যদি অবস্থা খারাপ হয়, মানে কোম্পানিগুলো যাদের শেয়ার আপনি বিক্রি করছেন, এটা তো শেয়ারের বাজার। তো শেয়ারের বাজার মানে কি? কোম্পানির বাজার, কোম্পানির ছোট ছোট স্লাইস। তো যেমন মাছের বাজারের মতো। তো মাছ বাজারে যদি মাছের কোয়ালিটি, মানে সমস্ত খারাপ কোয়ালিটির মাছ উঠে, তাহলে অফকোর্স সে বাজারে মাছের দাম কমবে, তাই না? আপনার উচিত হলো জনগণকে, ইনভেস্টরদেরকে বোঝানো যে এই তথ্য, যে যেদিন খারাপ মাছ আসবে আমি তোমাকে আগেই জানিয়ে দেবো আজকের মাছের কোয়ালিটি খারাপ, তুমি তোমার ইন্ডিপেন্ডেন্ট লোক নিয়ে আসবা। আমরা ওই যে গরু বাজারে, কিন্তু আপনি জানেন কিনা যে আমাদের গ্রামে আছে যে আপনি গরু কিনতে যাবেন, ওই কেয়াস করার জন্য একটা লোক নিয়ে যাওয়া যায়। কিছু লোক পাওয়া যায়, ওরা গরু দেখে বলতে পারে এটা কয় মন মাংস হবে, এটা 6 মন, এটা 6.5 মন। এদেরকে একটু 100-200 টাকা দিলে এরা অভিজ্ঞরা গরু দেখে একটু বলে। তো এইরকম আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট আমরা, মানে স্টক মার্কেটে আছে বড় বড় ব্রোকারেজ ফার্মগুলো, ধরুন লঙ্কা বাংলা, আইডিএলসি সিকিউরিটিজ, ওদের মধ্যে ওই অ্যানালিস্টগুলো আছে। আপনি অ্যানালিস্টদেরকে স্বাধীনতা দিয়ে যে তোমরা মাছের কোয়ালিটি আগেই বিনিয়োগকারীদের বলে দেবা। তাহলে কারো পক্ষে আমরা চাই না খারাপ মাছ, মানে খারাপ কমোডিটি এনে তোমাকে, মানে এরপর দিন তো আপনি ওই বাজারে মাছ কিনতে যাবেন না, যে এরা মানুষকে ঠকাচ্ছে। আমি মাছ কিনে আনলাম, এখন সেই মাছ আরও দিন আরও পচে যাচ্ছে।